আসসালামু আলাইকুম। গল্পন্যাস চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। শুনছিলেন হুমায়ুন আহমেদের রচিত উপন্যাস আগুনের পরশমণি। আজ পর্ব 4। তারা রাস্তায় বেরুতেই একটা মিলিশিয়াদের ট্রাক চলে গেল। মিলিশিয়ারা ভাবলেশীন মুখে তাকিয়ে আছে। মনে হয় অল্প কিছুদিন হলো এদেশে এসেছে। নতুন পরিবেশে নতুন ধরনের জীবনযাত্রায় এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি। সাদিক বলল, রওনা হবার আগে পান খেলে কেমন হয়? কেউ পান খাবে? জবাব পাওয়া গেল না। সাদেক লম্বা লম্বা পা ফেলে পান কিনতে গেল। নুরু বলল, সাদেক ভাইয়ের খুব ফুর্তি লাগছে মনে হয়, হাসতে হাসতে কেমন গল্প জমিয়েছে দেখেন। সাদেক সত্যি সত্যি হাত পা নেড়ে কি সব বলছে। সিগারেট কিনে শীষ দিতে দিতে আসছে। এই ফুর্তির ভাবটুকু কতটুকু আন্তরিক বোঝার উপায় নেই। ফুর্তির ব্যাপারটা কারো কারো চরিত্রের মধ্যেই থাকে, হয়তো সাদেকেরও আছে। আলম আকাশের দিকে তাকালো। নির্মেঘ আকাশ, ঘন নীল বর্ণ। বর্ষাকালের আকাশ এত নীল হয় না, আজ এত নীল কেন? ভদ্রলোকের পরনে হাফ হাওয়াই শার্ট। বয়স খুব বেশি হলে 35 হবে। কালো ফ্রেমের ভারী চশমার জন্য বয়স কিছু বেশি মনে হচ্ছে। বেশ লম্বা, হাঁটছেন মাথা নিচু করে। তার ডান হাতে একটা প্যাকেট, বা হাত ধরে একটা মেয়ে হাঁটছে। তার বয়স 5-6 বছর। ভারী মিষ্টি চেহারা, তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ছোট মেয়েটি ক্রমাগত কথা বলছে। ভদ্রলোক তার কোনো কথার জবাব দিচ্ছেন না। ভদ্রলোকের কম কথা বলার স্বভাবের সঙ্গে মেয়েটি পরিচিত। তাদের গাড়িটি বেশ খানিকটা দূরে পার্ক করা। তারা ছোট ছোট পা ফেলে গাড়ির দিকে যাচ্ছে। জায়গাটা বায়তুল মুকাররম। সময় 3টা 5। ভদ্রলোকের গাড়িটি নতুন, সাদা রঙের টয়োটা করোলা, 4 ডোর। রাস্তার বায়ে দৈনিক পাকিস্তানের দিকে মুখ ফিরিয়ে প্যারালাল পার্ক করা। গাড়িটির কাছে পৌঁছাতে গেলে রাস্তা পার হতে হয়। তিনি সাবধানে রাস্তা পার হলেন। লক্ষ্য করলেন তার সঙ্গে দুটি ছেলেও রাস্তা পার হলো। এরা বারবার তাকাচ্ছে তার দিকে। ভদ্রলোক একটু অস্বস্তি বোধ করতে লাগলেন। এই ছেলে দুটি অনেকক্ষণ ধরেই আছে তার সঙ্গে। ব্যাপার কি? তিনি গাড়ির হাতলে হাত রাখা মাত্র চশমা পরা লম্বা ছেলেটি এগিয়ে এলো। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সঙ্গে কি কথা? আমি আপনাকে চিনি না। ভদ্রলোক গাড়ির দরজা খুললেন। ছেলেটি শীতল কণ্ঠে বলল, গাড়িতে উঠবেন না, আপনার গাড়িটি দরকার। চিৎকার চেঁচামেচি কিচ্ছু করবেন না। যেভাবে দাঁড়িয়ে আছেন সেভাবে দাঁড়িয়ে থাকুন। ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন। ছোট মেয়েটি অবাক হয়ে তাকিয়ে আছে। লম্বা ছেলেটি বলল, আমরা মুক্তিযোদ্ধার একটা গেরিলা ইউনিট। কিছুক্ষণের ভেতর ঢাকা শহরে অপারেশন চালাবো। আপনার গাড়িটা দরকার, চাবি দিয়ে দিন। ভদ্রলোক চাবি তুলে দিলেন। গাড়িতে কোনো সমস্যা নেই তো? ভালো চলে? গাড়ি নতুন, খুবই ভালো চলে। তেল নেই, আপনাদের তেল নিতে হবে। নিয়ে নেব। তেল কেনবার টাকা আছে তো? টাকা না থাকলে আমার কাছ থেকে নিতে পারেন। টাকা আছে। ভদ্রলোক হাসছেন। তিনি তার মেয়ের হাতে মৃদু চাপ দিয়ে মেয়েকে আশ্বস্ত করলেন। নরম স্বরে বললেন, মা, এদের সালাম আলাইকুম দাও। মেয়েটি চুপ করে রইল। তার চোখে স্পষ্ট ভয়। সে অল্প অল্প কাঁপছে। আপনি এখন থেকে ঠিক 2 ঘন্টা পর থানায় ডায়েরি করাবেন যে আপনার গাড়িটি চুরি হয়েছে। এর আগে কিছুই করবেন না। ভদ্রলোক মাথা ঝাঁকালেন এবং হাত বাড়িয়ে দিলেন। ভদ্রলোকের হাত মেয়েদের হাতের মতো কোমল। আমার নাম ফারুক চৌধুরী, আমি একজন ডাক্তার। এ ত্রিনা, আমার বড় মেয়ে। আজ ওর জন্মদিন। আমরা কেক কিনতে এসেছিলাম। লম্বা ছেলেটি বলল, আমার নাম আলম, বদিউল আলম। শুভ জন্মদিন ত্রিনা। আলম গাড়িতে উঠে দরজা লাগিয়ে দিল। গাড়ি চালাবে গৌরাঙ্গ। আলম বসেছে গৌরাঙ্গের পাশে। পেছনের সিটে সাদেক এবং নুরু। আশফাকের গাড়িতে থাকবে শুধু নাজমুল। বেশি মানুষের সেখানে থাকার দরকার নেই। এটি হচ্ছে কভার দেওয়ার গাড়ি। একটি সেলফ লোডিং রাইফেল হাতে নাজমুল একাই যথেষ্ট। সে মহা উস্তাদ ছেলে। উৎসাহ একটু বেশি, তবে সে উৎসাহের জন্য এখন পর্যন্ত কাউকে বিপদে পড়তে হয়নি। আজও বিপদে পড়তে হবে না। দুটি গাড়ি মগবাজার এলাকার দিকে চলল। আশফাকের গাড়িতে অস্ত্রশস্ত্র আছে। তার কিছু কিছু সামনে টয় টয় তুলতে হবে। রহমান ও সাদেকের হাতে থাকবে স্টেইন গান।
ক্লোজ রেঞ্জ ওয়েপেন। ঠিকমতো ব্যবহার করতে পারলে এটি একটি চমৎকার অস্ত্র। গেরিলাদের জন্য আদর্শ, ছোট এবং হালকা। নুরুর দায়িত্বে এক বাক্স গ্রেনেড। নুরু হচ্ছে গ্রেনেড জাদুকর। নিশানা ছোড়বার কায়দা, টাইমিং, কোথাও কোনো খুঁত নেই। অথচ এই ছেলে মহাবিপদ ঘটাতে যাচ্ছিল। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সার্জেন্ট মেজর ময়না মিয়া গ্রেনেড ছোড়বার ট্রেনিং দিচ্ছেন। পরিষ্কার করে সব বুঝিয়ে দিলেন। পিনটা খুলে নেবার পর হাতে সময় হচ্ছে 7 সেকেন্ড। খেয়াল রাখবেন, 7 সেকেন্ড। মনে হচ্ছে খুব কম সময়, আসলে অনেক বেশি সময়। 7 সেকেন্ডে অনেক কিছু করা যায়। ব্রাদার্স, খেয়াল রাখবেন 7 সেকেন্ড অনেক সময়। পিন খুলে নেবার পর যদি শুধু চিন্তা করতে থাকেন এই বুঝি ফাটলো, এই বুঝি ফাটলো, তাহলে মুশকিল। মনের ভয় তাড়াহুড়া করবেন না, নিশানা ঠিক হবে না। খেয়াল রাখবেন 7 সেকেন্ড অনেক সময়, অনেক সময়। নুরুকে গ্রেনেড দিয়ে পাঠানো হলো। ছোড়বার ট্রেনিং হবে। নুরু ঠিক মতোই গ্রেনেডের পিন দাঁত দিয়ে খুলল। তারপর সে আর ছুঁড়ে মারছে না, হাতে নিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ময়না মিয়া চেঁচাচ্ছেন, ছুঁড়ে মারেন, ছুঁড়ে মারেন, দাঁড়িয়ে আছেন কেন? নুরু কাপা গলায় বলল, আমার হাত শক্ত হয়ে গেছে, ছুটতে পারছি না। নুরুর মুখ রক্ত শূন্য। বিদ্যুতের গতিতে ছুটে গেলেন ময়না মিয়া। গ্রেনেড কেড়ে নিয়ে ছুঁড়ে মারবার প্রায় সঙ্গে সঙ্গেই প্রচন্ড বিস্ফোরণ হলো। ময়না মিয়া নুরুকে নিয়ে মাটিতে শোবারও সময় পেলেন না। সৌভাগ্যক্রমে কারো কিছু হলো না। ময়না মিয়া ঠান্ডা গলায় বললেন, নুরু ভাই, আরেকটা গ্রেনেড ছোড়েন, এখন আমি আছি আপনার কাছে। নুরু বলল, আমি পারবো না। ময়না মিয়া প্রচন্ড একটা চড় কষালেন, তারপর বললেন, যা বলছি করেন। নুরু গ্রেনেড ছুড়ল। সার্জেন্ট মেজর ময়না মিয়া বললেন, নুরু ভাই হবেন গ্রেনেড মারায় 1 নাম্বার। ময়না মিয়ার কথা সত্যি হয়েছে। ময়না মিয়া তা দেখে যেতে পারেননি। মান্দার অপারেশনে মারা গেছেন। আলম ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। ময়না মিয়ার কথা মনে হতেই মন দ্রবীভূত হয়ে যায়, বুক হু হু করে। দেশ স্বাধীন হবার আগেই কি দেশের বীরপুত্রদের সবাই শেষ হয়ে যাবে? আলম, বল। গাড়ি কোথাও রাখতে হবে, আমার পেচ্ছাপ করতে হবে, কিডনি প্রেসার দিচ্ছে। একটা নর্দমার কাছে গাড়ি থামাতো গৌরাঙ্গ। গৌরাঙ্গ গাড়ি থামালো। গাড়ি এগুচ্ছে খুব ধীরে, যেন কোনো রকম তাড়া নেই। গৌরাঙ্গ পেছনের পিকআপটির দিকে লক্ষ্য রাখতে চেষ্টা করছে। ব্যাক মিররটা ভালো না, বাঁকা হয়ে আছে। পেছনে কে আসছে দেখার জন্য ঘাড় বাঁকা করতে হয়। আলমের মনে হয় গৌরাঙ্গ বেশ নার্ভাস। গৌরাঙ্গ, বলেন। পেছনের দিকে লক্ষ্য রাখার তোমার দরকার নেই, তুমি চালিয়ে যাও। জি আচ্ছা। এত আস্তে না, আরেকটু স্পিডে চালাও, রিক্সাও তোমাকে ওভারটেক করছে। গৌরাঙ্গ মুহূর্তে স্পিড বাড়িয়ে দিল। তার এতটা নার্ভাস হবার কারণ কি? আলম পরিবেশ হালকা করার জন্য বলল, সেন্ট মেখেছ নাকি গৌরাঙ্গ? গন্ধ আসছে, কড়া গন্ধ। গৌরাঙ্গ লজ্জিত স্বরে বলল, সেন্ট না, আফটার শেভ দিয়েছি। দাড়ি গোঁফ গজাচ্ছে না, আফটার শেভ কেন? সবাই হেসে উঠল। গৌরাঙ্গও হাসল। পরিবেশ হালকা করার একটা সচেতন প্রচেষ্টা। সবার ভাবভঙ্গি এরকম যে বেড়াতে যাচ্ছে, আলগা একটা ফুর্তির ভাব। কিন্তু বাতাসে উত্তেজনা, রক্তে কিছু একটা নাচছে। প্রচুর পরিমাণে অ্যাড্রেনালিন চলে গেছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে। সবার নিঃশ্বাস ভারী, চোখের মনি তীক্ষ্ণ। গৌরাঙ্গের কপালে বিন্দু বিন্দু ঘাম। সে সিগারেট ধরালো। স্টিয়ারিং হুইলে হাত রেখে সিগারেট ধরানোর কৌশলটা চমৎকার। আলম তাকিয়ে তাকিয়ে দেখল। তামাকের গন্ধ ভালো লাগছে না, গা গোলাচ্ছে। আলম একবার ভাবলো বলবে, সিগারেট ফেলে দাও গৌরাঙ্গ। বলা হলো না। সাদেক পেছনের সিটে গা এলিয়ে দিয়েছে, তার চোখ বন্ধ। সে বলল, আমি একটু ঘুমিয়ে নিচ্ছি, সময় হলে জাগিয়ে দিও। রসিকতার একটা চেষ্টা, স্থূল ধরনের চেষ্টা, কিন্তু কাজে দিয়েছে। নুরু এবং গৌরাঙ্গ দাঁত বের করে হাসছে। সাদেক এই হাসিতে আরো উৎসাহিত হলো, নাক ডাকার মতো শব্দ করতে লাগলো। গাড়ি নিউ মার্কেটের সামনে দিয়ে সোজা ঢুকলো মিরপুর রোডে। লালমাটিয়ার কাছাকাছি এসে ডান দিকে টার্ন নিয়ে চলে যাবে ফার্মগেট, সেখান থেকে হোটেল ইন্টারকন। কাগজে কলমে কত সহজ, বাস্তব অন্য জিনিস।
বাস্তবে অদ্ভুত অদ্ভুত সব সমস্যা হয়। মিশাখালীতে যেরকম হলো, খবর পাওয়া গেল 10 জন রাজাকার নিয়ে 3 জন মিলিটারির একটা দল সুলাইমান মিয়ার ঘরে এসে বসে আছে, ডাব খাচ্ছে। মুহূর্তের মধ্যে সাদেক দলবল নিয়ে রওনা হয়ে গেল। 2-3টা গুলি ছুলেই রাজাকাররা তাদের পাকিস্তানি বন্ধুদের ফেলে পালিয়ে যাবে। অতীতে সবসময় এরকম হয়েছে, কিন্তু সেবার হয়নি। সুলাইমান মিয়ার ঘরে যারা বসেছিল তারা সবাই পাঞ্জাব রেজিমেন্টের একটা কমান্ডো ইউনিট। গ্রামে ঢুকেছে গানবোট নিয়ে। সাদেক মরতে মরতে বেঁচে গিয়েছে। যাদের নিয়ে গিয়েছিল তাদের সবাইকেই প্রায় রেখে আসতে হয়েছে। ভয়াবহ অবস্থা। নাজমুল বলল, আপনার ভয় লাগছে নাকি আশফাক সাহেব? আশফাক ঠান্ডা গলায় বলল, আমার এত ভয় নেই। অ্যাকশন কখনো দেখেননি তো, এই জন্য ভয় নেই। একবার দেখলে বুকের রক্ত পানি হয়ে যাবে। খুব খারাপ জিনিস। আশফাক ব্রেকে পা দিল। সামনে একটা ঝামেলা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে বোধহয়। একটা ঠেলা গাড়ি উল্টে পড়ে আছে, তার পাশে হেডলাইট ভাঙা একটা সবুজ রঙের জিপ। প্রচুর লোকজন এদের ঘিরে আছে। আশফাক ভিড় কমবার জন্য অপেক্ষা করতে লাগলো। ভিড় কমছে না। একজন ট্রাফিক পুলিশ মেয়েদের মতো মিনমিনে গলায় কি সব বলছে, কেউ তার কথা শুনছে না। নাজমুল বিরক্ত স্বরে বলল, ঝামেলা হয়ে গেল দেখি। আশফাক নির্বিকার, যেন কিছুই হয়নি। সে জানালা দিয়ে মাথা বের করে ব্যাপারটা দেখবার চেষ্টা করছে। মনে হচ্ছে সেই ঝামেলাটায় বেশ মজা পাচ্ছে। কত অদ্ভুত মানুষ থাকে। ভিড় চট করে কেটে যেতে শুরু করেছে। কারণ হচ্ছে ইপিআর 1 নম্বর গেট থেকে একটা সাদা রঙের জিপ বাঁশি বাজাতে বাজাতে বের হচ্ছে। গৌরাঙ্গ অ্যাক্সিলেটরে পা দিল। নুরু বলল, যাত্রা শুভ না আলম ভাই, যাত্রা খারাপ। এ ধরনের কথাবার্তা খুবই আপত্তিজনক। মনের উপর বাড়তি চাপ পড়ে। এই মুহূর্তে আর কোনো বাড়তি চাপের প্রয়োজন নেই। আলম ঠান্ডা গলায় বলল, শুভ কাজের জন্য যে যাত্রা তা সবসময় শুভ। গৌরাঙ্গ স্পিড বাড়িয়ে দিয়েছে। হু হু করে হাওয়া আসছে জানালা দিয়ে। লালমাটিয়ার কাছাকাছি আসতেই আবার ব্রেকে পা দিতে হলো। গৌরাঙ্গ শুকনো গলায় বলল, আলম ভাই, কি করব বলেন? ছুটে বেরিয়ে যাব? না, গাড়ি থামাও। ভালো করে ভেবে বলেন। গাড়ি থামাও, সবাই তৈরি থাকো। গাড়ি রাস্তার পাশে এসে থামল। আশফাকও তার পিকআপ থামিয়েছে। তাদের সামনে 2টি গাড়ি থেমে আছে। একটি ত্রিপল ঢাকা ট্রাক, অন্যটি ভক্সওয়াগন। মুখ কালো করে কয়েকজন লোক গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে এরা ভয়ে অস্থির। যারা গাড়ি থামিয়েছে তারা মিলিটারি পুলিশ। এক একটা গাড়ি আসছে, হুইসেল দিয়ে হাত ইশারা করছে। গাড়ি থামা মাত্র এগিয়ে যাচ্ছে, কাগজপত্র নিয়ে আসছে। সংখ্যায় তারা 4 জন। ভালো ব্যাপার হচ্ছে এই 4 জনই দাঁড়িয়ে আছে কাছাকাছি, ছড়িয়ে ছিটিয়ে নেই। এদের একজনের সঙ্গে রিভলভার ছাড়া অন্য কিছু নেই। বাকি 3 জনের সঙ্গে আছে চাইনিজ রাইফেল। আলম বলল, সাদেক, তুই একা আমার সঙ্গে নামবি, অন্য কেউ না। গৌরাঙ্গ, বলুন। সিগারেটটা এখন ফেলে দাও। গৌরাঙ্গ সিগারেট ফেলে দিল। আলম জানালা দিয়ে মুখ বের করে হাত ইশারা করে ওদের ডাকল। মিলিটারি পুলিশের দলটি ক্রুদ্ধ অবাক হয়ে দৃশ্যটি দেখল। হাত ইশারা করে ওদের ডাকার স্পর্ধা এখনো কারোর আছে তা তাদের কল্পনাতেও নেই। একজন এগিয়ে আসছে, অন্য 3 জন দাঁড়িয়ে আছে। আলম নামলো খুব সহজ ও স্বাভাবিক ভঙ্গিতে। তার পেছনে নামলো সাদেক। সাদেকের মুখ ভর্তি হাসি। ওরা বুঝতে পারল না এই ছেলে দুটি ভয়াবহ অস্ত্র নিয়ে নেমেছে। এদের স্নায়ু ইস্পাতের মতো। প্রচন্ড শব্দ হলো গুলির। একটি গুলি নয়, এক ঝাঁক গুলি। ফাঁকা জায়গায় এত শব্দ হবার কথা নয়, কিন্তু হলো। 4 জনই গড়িয়ে পড়েছে। এখনো রক্ত বেরোতে শুরু করেনি। ওদের মুখে আতঙ্ক ও বিস্ময়। নাজমুল নেমে পড়েছে, তার হাতে এসএলআর। আলম বলল, গাড়িতে ওঠো নাজমুল, নেমেছ কেন? দাঁড়িয়ে থাকা লোকগুলো একটা ঘোরের মধ্যে আছে। কি হয়ে গেল তারা এখনো বুঝতে পারছে না। সাদেক বলল, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে যান। লোকগুলোর একজন শব্দ করে কাঁদছে। কি জন্য কাঁদছে কে জানে। এখানে তার কাঁদবার কি হলো? এখানকার ঘটনা প্রচার হতে সময় লাগবে। তারা ফার্ম গেটে পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যেই। অবশ্যই
গুলির শব্দ ওরা হয়তো পেয়েছে। এতে তেমন কোনো অসুবিধা হবার কথা নয়। এই শহরে গেরিলারা এসেছে এটা ওদের কল্পনাতেও নেই। গাড়ি চলা শুরু করতেই সাদেক বলল, আমার বাথরুম পেয়ে গেছে। কেউ কোনো উত্তর দিল না। সাদেক আবার বলল, ডায়াবেটিস হয়ে গেল নাকি? এই কথারও কোনো জবাব পাওয়া গেল না। গৌরাঙ্গ আবার একটি সিগারেট ধরিয়েছে। তার ফর্সা আঙ্গুল অল্প অল্প কাঁপছে। আলম বলল, ভয় লাগছে গৌরাঙ্গ? গৌরাঙ্গ সত্যি কথা বলল, হ্যাঁ লাগছে, বেশ ভয় লাগছে। আলম তাকালো পেছনে। সাদেক চোখ বন্ধ করে পড়ে আছে। স্টেইন গানটি তার কোলে, কেমন খেলনার মতো লাগছে। নুরু বসে আছে শক্ত মুখে। আলমের দিকে চোখ পড়তেই সে বলল, কিছু বলবেন আলম ভাই? না, কিছু বলবো না। সিগারেট ধরাবেন একটা? না। ঠিক এই মুহূর্তে কিছুই বলার নেই, কিছুই করার নেই। এটা হচ্ছে প্রতীক্ষার সময়। আলম লক্ষ্য করল বারবার তার মুখে থুথু জমা হচ্ছে। কেন এরকম হচ্ছে? তার কি ভয় লাগছে? তার সঙ্গে আছে চমৎকার একটি দল। এরা প্রথম শ্রেণীর কমান্ডো ট্রেনিং পাওয়া দল। এদের সঙ্গে নিয়ে যে কোনো পরিস্থিতি সামলে দেওয়া যায়। কোন রকম ভয় তার থাকা উচিত নয়, কিন্তু আছে, ভালোই আছে, নয়তো বারবার মুখে থুথু জমত না। সেই আদিম ভয়, যা যুক্তি মানে না, মনের কোন এক গহীন অন্ধকার থেকে বেড়ালের মতো নিঃশব্দে বের হয়ে আসে এবং দেখতে দেখতে ফুলে ফেপে বিশাল হয়ে ওঠে। গাড়ির বেগ কমে গেছে। গৌরাঙ্গের চোখ মুখ শক্ত, কপালে বিন্দু বিন্দু ঘাম। আলম ডাকল, সাদেক, সাদেক। সাদেক ভারী গলায় বলল, আমি আছি। গৌরাঙ্গ বড় বড় নিঃশ্বাস ফেলছে। আলমের কেমন বমি বমি ভাব হচ্ছে। তার জানতে ইচ্ছা করছে অন্যদেরও তার মতো হচ্ছে কিনা, কিন্তু জানার সময় নেই। গাড়ি থেমে আছে। মিলিটারিদের তাঁবু 10-15 গজ দূরে। দরজা খুলে তিনজনই লাফিয়ে নামল। নাজমুল তখনও নামেনি। পাঞ্জাব রেজিমেন্টের 20 জনের একটা ইউনিট ছিল ফার্মগেটে। তাদের দলপতি সুবাদার মেজর মাবুদ খাঁ। এই দলটিকে এখানে রাখার উদ্দেশ্য মাবুদ খাঁর কাছে পরিষ্কার নয়। এদের উপর তেমন কোনো ডিউটি নেই। মাঝে মাঝে রোড ব্লক করে চেকিং করে, তা করে এমপিরা। ওদের সঙ্গে ইদানিং যোগ দিয়েছে মিলিশিয়া। তাঁবুর ভেতরটা বেশ গরম, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ সৈন্যই ঘুমাচ্ছিল বা ঘুমের ভঙ্গিতে শুয়েছিল, যদিও এটা ঘুমাবার সময় নয়। কিছুক্ষণের ভেতরই বৈকালিক চা আসবে। চা আসতে আজ দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে কে জানে। মাবুদ খাঁ তাঁবুর বাইরে চেয়ারে বসেছিল। শুধু শুধু বসে থাকা যায় না, কিন্তু তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। তাঁবুর ভেতর হইচই হচ্ছে। তাস খেলা হচ্ছে সম্ভবত। এই খেলাটি তার অপছন্দ। সে মুখ বিকৃত করল এবং ঠিক তখনই সে লক্ষ্য করল 3টি ছেলে দৌড়ে আসছে। দীর্ঘদিনের সামরিক ট্রেনিং তার পেছনে। তার বুঝতে বিন্দুমাত্র অসুবিধে হলো না যে ছেলে 3টে কেন ছুটে আসছে। সে মুগ্ধ হলো এদের অবার্জিন সাহসে। কিছু একটা বলল চিৎকার করে। সেটা শোনা গেল না, কারণ আকাশ ছাপিয়ে একটা বিস্ফোরণ হয়েছে। চিৎকার, হইচই, আতঙ্কগ্রস্ত মানুষদের ছোটাছুটি, সবকিছু ছাপিয়ে শোনা যাচ্ছে গুলির শব্দ। ঝাঁকে ঝাঁকে গুলি এসে পড়ছে। নুরু শান্ত। সে 2টি গ্রেনেড পরপর ছুঁড়েছে। এখন তার করবার কিছু নেই। সে দাঁড়িয়ে আছে মূর্তির মতো। চোখের সামনে যা ঘটছে তা ঠিক বিশ্বাস হচ্ছে না। আলম ভাই 2য় ম্যাগাজিন ফিট করছেন, কিন্তু তার প্রয়োজন নেই। এখন উচিত দ্রুত পালিয়ে যাওয়া। যে বিকট বিস্ফোরণ হয়েছে, অর্ধেক শহর নিশ্চয়ই কেঁপে উঠেছে। এয়ারপোর্ট থেকে টহলদারি জিপ নিশ্চয়ই বেরিয়ে পড়েছে। গৌরাঙ্গ ক্রমাগত হর্ন দিচ্ছে। তার মুখ রক্ত শূন্য। নুরু চেঁচিয়ে বলল, আলম ভাই, গাড়িতে ওঠেন। একটি সরকারি বাস যাত্রী নিয়ে হঠাৎ এসে উপস্থিত হয়েছে। ড্রাইভার বাস থামিয়ে হতভম্ব হয়ে তার সিটে বসে আছে। বাসটি এমনভাবে সে রেখেছে যে গৌরাঙ্গ তার গাড়ি থেকে বের হতে পারছে না। সাদেক এগিয়ে গেল, তার হাতে স্টেইন গান। বাস ড্রাইভারকে আশ্চর্য রকম নরম গলায় বলল, ড্রাইভার সাহেব, গাড়িটা সরিয়ে নিন, আমাদের আরো কাজ আছে। হতভম্ব ড্রাইভার মুহূর্তে তার গাড়ি নিয়ে গেল 3rd গিয়ারে। ঘন্টার শব্দ আসছে। দমকল নাকি?
ওরা গাড়িতে উঠে বসল। গৌরাঙ্গ গাড়িটাকে প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। আলম বলল, আস্তে যাও, আস্তে, কোনো ভয় নেই। গাড়ি যাচ্ছে ইন্টারকনের দিকে। এই প্রোগ্রামটিতে কোনো ঝামেলা নেই, কেউ গাড়ি থেকে নামবে না। ছুটে যেতে যেতে কয়েকটা গ্রেনেড ছোড়া হবে। হোটেলের বিদেশি সাংবাদিকরা জানবে ঢাকার অবস্থা স্বাভাবিক নয়। আলমের মনে হলো বড় রকমের ঝামেলা হয়তো ইন্টারকনের সামনেই অপেক্ষা করছে। যেখানে কোনো ঝামেলা হবে না মনে হয়, সেখানেই ঝামেলা দেখা দেয়। আলম বলল, স্পিড কমাও গৌরাঙ্গ, করছো কি তুমি, মারবে নাকি? গৌরাঙ্গ স্পিড কমালো। সাদেক বলল, প্রচন্ড বাথরুম পেয়ে গেছে, কি করা যায় বলতো আলম? আলম জবাব দিল না। ইন্টারকন এসে পড়েছে। আলমের নিঃশ্বাস ভারী হয়ে এলো। আবার মুখে থুথু জমেছে, গা গোলাচ্ছে। 6টায় কারফু শুরু হবে। রাত্রি 5:30টায় উদ্বিগ্ন হয়ে ফোন করল। ফোন ধরলেন সুরমা। তিনি বুঝতে পারছেন রাত্রির গলা কাঁপছে। অনেক চেষ্টা করেও সে তার উদ্বেগ চেপে রাখতে পারছে না। তিনি নরম গলায় বললেন, কি হয়েছে রাত্রি? কিছু হয়নি মা, তুমি কি খবর শুনেছ? না, কি খবর? টেলিফোনে বলা যাবে না। দারুণ সব কাণ্ড হয়েছে মিরপুর রোডে, ফার্ম গেটে। কিচ্ছু জানো না? না, জানি না। আমরা বাড়ি আসবার জন্য গাড়ি বের করেছিলাম, ওরা আসতে দেয়নি, রোড ব্লক করেছে। মা শোনো। শুনছি। উনি কি এসেছেন? না। বলো কি মা? সুরমা চুপ করে রইলেন। রাত্রি টেলিফোন ধরে রেখেছে, যেন সে আরো কিছু শুনতে চায়। সুরমা বললেন, তোর বাবার সঙ্গে কথা বলবি? না। মা শোনো, উনি এলেই তুমি আমাকে টেলিফোন করবে। সুরমা জবাব দিলেন না। মা। বল, শুনছি। উনি এলেই টেলিফোন করবে। আমার খুব খারাপ লাগছে মা, আমার কাঁদতে ইচ্ছে হচ্ছে। সুরমার মনে হলো উনি কান্নার শব্দ শুনলেন। তার হাত পা ঠান্ডা হয়ে এলো। কেন রাত্রি কাঁদছে? এই বয়সী একটি মেয়ে যদি কোনো পুরুষের কথা ভেবে কাঁদে, তার ফল শুভ হয় না। বিয়ের আগে তিনি নিজেও একটি ছেলের জন্য কাঁদতেন, তার ফল শুভ হয়নি। যদিও সেই ছেলেটির কথা তিনি একবারও ভাবেন না, তবু কোথাও যেন একটা শূন্যতা অনুভব করেন। ছেলেটি তার হৃদয়ের একটি অংশ খালি করে গেছে। সেখানে কোনো স্মৃতি নেই, স্বপ্ন নেই, প্রগাঢ় শূন্যতা। সুরমা টেলিফোন নামিয়ে বসার ঘরে ঢোকবার প্রায় সঙ্গে সঙ্গেই আলম এলো। তার চোখ লাল, দৃষ্টি এলোমেলো। সে সুরমার দিকে তাকিয়ে অল্প হাসল। সুরমা বললেন, তুমি ভালো আছো তো? জি। সবাই ভালো আছে? হ্যাঁ। আপনি কি আমাকে একটু গরম পানি দিতে পারবেন? গরম পানি দিয়ে গোসল করব। আলম ক্লান্ত পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। থমকে দাঁড়ালো বারান্দায়। মতিন সাহেব বাগানে কাজ করছেন। আগাছা পরিষ্কার করে বাগানটিকে এত সুন্দর করে ফেলেছেন, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। সুরমা গরম পানি বাথরুমে দিয়ে আলমকে খবর দিতে গেলেন। আলম হাত পা ছড়িয়ে গভীর ঘুমে অচেতন হয়ে আছে। কাপড় ছাড়েনি, পা থেকে জুতো পর্যন্ত খোলেনি। ঘুমের মধ্যেই আলম একটা অস্ফুট শব্দ করছে। প্রচন্ড জ্বর হলে মানুষ এমন করে। ওর কি জ্বর? ঘরে ঢোকবার সময় দেখেছেন চোখ টকটকে লাল। সুরমা আলমের কপালে হাত রাখতেই আলম উঠে বসল। তোমার গরম পানি হয়েছে। থ্যাংক ইউ। কিন্তু তোমার গা তো পুড়ে যাচ্ছে জ্বরে। আমার এরকম হয়, হট শাওয়ার নিয়ে শুয়ে থাকলে জ্বর নেমে যাবে। আলম তোয়ালে টেনে নিয়ে মাতালের ভঙ্গিতে বাথরুমের দিকে এগিয়ে গেল। রাত্রি সন্ধ্যা 7টায় আবার টেলিফোন করল। কাঁদো কাঁদো গলায় বলল, মা, উনি আসেননি তাই না? এসেছে। এসেছেন তাহলে আমাকে টেলিফোন করনি কেন? আমি তখন থেকে টেলিফোনের সামনে বসে আছি। রাত্রি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সুরমা টেলিফোনে সেই কান্না শুনলেন। তার নিজেরও চোখ ভিজে উঠতে শুরু করলো। তিনি নিজেও কিশোরী বয়সে এভাবে কেঁদেছেন, কেউ তার কান্না শোনেনি। তিনি টেলিফোন নামিয়ে রেখে আলমের ঘরে এলেন। আলম খাটে পা ঝুলিয়ে বসে আছে, তার মুখে সিগারেট। সে সুরমাকে দেখে সিগারেট নামালো না,
সুরমা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। আলম বলল, আপনি কি কিছু বলবেন? সুরমা থেমে থেমে বললেন, তুমি বলেছিলে এ বাড়িতে 7 দিন থাকবে। আজ 7 দিন শেষ হয়েছে। আমি আগামীকাল চলে যাব, আগামীকাল সন্ধ্যায়। তোমাকে কি 1 কাপ চা বানিয়ে দেব? দিন। আপনার কাছে অ্যাসপিরিন আছে? আছে, দিচ্ছি। বলেও সুরমা গেলেন না, দরজা ধরে দাঁড়িয়ে রইলেন। আলম বলল, আপনি কি আরো কিছু বলবেন? না। মতিন সাহেবের নাক ফুলে উঠছে বারবার, হাত মুঠিবদ্ধ হচ্ছে, কারণ বিবিসি ঢাকায় গেরিলা অপারেশনের খবর ফলাও করে বলেছে। এত তাড়াতাড়ি খবর পৌঁছালো কিভাবে? সাহেবদের কর্মদক্ষতার উপর তার আস্থা সবসময় ছিল, এখন সেটা বহুগুণে বেড়ে গেছে। সুরমাকে ঢুকতে দেখেই তিনি বললেন, ব্রিটিশদের মতো একটা জাত আর হবে না। সুরমা তার কথা বুঝতে পারলেন না, হঠাৎ ব্রিটিশদের প্রসঙ্গ এলো কেন? সুরমা, আজ দাহারা ছাড়খাড় করে দিয়েছে, অর্ধেক ঢাকা শহর বার্ন করে দিয়েছে, একেবারে ছাতু, হ্যাভেক। সুরমা কিছুই বললেন না। মতিন সাহেব ট্রানজিস্টার নিয়ে শোবার ঘরে চলে গেলেন। রাত্রিকে টেলিফোন করে জানতে হবে সে বিবিসি শুনেছে কিনা। টেলিফোন ধরলে অপালা। সে হাই তুলে বলল, বাবা, আপিকে টেলিফোন দেওয়া যাবে না, তার কি জানি হয়েছে, দরজা বন্ধ করে কাঁদছে। মতিন সাহেব অবাক হয়ে বললেন, এরকম খুশির দিনে কাঁদছে কেন? রাত্রি ভোরবেলাতেই চলে এসেছে। সুরমা রান্নাঘরে ছিলেন, সে চলে গেল রান্নাঘরে। সুরমা মেয়েকে দেখে বিস্মিত হলেন। এ কি চেহারা হয়েছে মেয়ের! মুখ শুকিয়ে কেমন অন্যরকম দেখাচ্ছে, চোখ লাল। তোর কি হয়েছে? কিছু হয়নি। ঠিক করে বল, কি হয়েছে? রাতে ঘুম হয়নি মা, সারা রাত জেগেছিলাম। সুরমা আর কিছু জিজ্ঞেস করলেন না, রুটি বেলতে লাগলেন। পিন্তি রুটি সেকছে এবং নিজের মনেই হাসছে। রাত্রি হালকা গলায় বলল, আজ কি নাস্তা মা? সুরমা কঠিন গলায় বললেন, দেখতেই পাচ্ছিস কি, জিজ্ঞেস করছিস কেন? রাত্রি মৃদু স্বরে বলল, আমার ওপর কেন রাগ করছো তুমি মা? আমি কি কখনো তোমাকে রাগানোর জন্য কিছু করেছি? সুরমা উত্তর দিলেন না। রাত্রি আবার বলল, চুপ করে থাকবে না, বলো তুমি, কখনো কি আমি তোমাকে রাগানোর মতো কোনো কারণ ঘটিয়েছি? সুরমা দেখলেন রাত্রির চোখে জল টলমল করছে, যেন এক্ষুনি সে কেঁদে ফেলবে। তার নিজেরও কান্না পেয়ে গেল। তিনি মনে মনে বললেন, কেউ যেন আমার এই মেয়ের মনে কষ্ট না দেয়। বড় ভালো মেয়ে, বড় ভালো। রাত্রি, কি মা? আলমের ঘুম ভেঙেছে কিনা দেখে আয়। বলেই সুরমা পাংশু বর্ণ হয়ে গেলেন। কেন রাত্রিকে এই কথা বললেন? তিনি ভালোই জানেন আলম জেগে আছে। কিছুক্ষণ আগেই তিনি 1 কাপ চা দিয়ে এসেছেন। রাত্রিকে এই কথা বলার উদ্দেশ্য কি এই যে তিনি তাকে খুশি করতে চেয়েছেন? কি ভয়ানক কথা! রাত্রি কি তার উদ্দেশ্য ধরতে পেরেছে? নিশ্চয়ই পেরেছে, সে বোকা মেয়ে নয়। নিজেকে সামলানোর জন্য তিনি থেমে থেমে বললেন, আজ চলে যাবে, একটু যত্ন করা দরকার। আজ চলে যাবেন নাকি? হ্যাঁ, 1 সপ্তাহ থাকার জন্য এসেছিল। 1 সপ্তাহ তো হয়ে গেল। তিনি কি বলেছেন আজ চলে যাবেন? হ্যাঁ, বলেছে। রাত্রি হালকা পায়ে ঘর ছেড়ে চলে গেল। তার গায়ে একটা ধবধবে সাদা সিল্কের শাড়ি, শাড়িতে বেগুনি ফুল। কি চমৎকার লাগছে রাত্রিকে। তার মনে হলো শুধুমাত্র মেয়েরাই মেয়েদের সৌন্দর্য বুঝতে পারে, পুরুষরা না। ওদের নজর থাকে শরীরের দিকে। সৌন্দর্য দেখবার সময় কোথায় ওদের? আলম পা চুলিয়ে খাটে বসে আছে, তার কোলের ওপর একটি বই। সে পা দোলাচ্ছে। রাত্রিকে ঢুকতে দেখে সে অল্প হাসল। কখন এসেছেন? এই তো কিছুক্ষণ আগে। কি বই পড়ছেন এত মন দিয়ে? আলম বইটি উঁচু করে দেখালো। দত্তা।
রাত্রি হাসি মুখে বলল, অপালা এই বইটা মুখস্থ বলতে পারে। 5-6 দিন পর পর এই বইটা সে একবার পড়ে ফেলে। আলম বলল, আপনি কি অসুস্থ? কেমন যেন অন্যরকম লাগছে। না, অসুস্থ না, আমি বেশ ভালো। দেখতে এসেছি আপনি কেমন আছেন। কাল সন্ধেবেলা যা ভয় পেয়েছিলাম, কেন জানি মনে হচ্ছিল কিছু একটা হয়েছে আপনার। কি যে কষ্ট হচ্ছিল, আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। আলমের অস্বস্তি লাগছে। এসব কি বলছে এই মেয়ে? কিন্তু এত সহজ স্বাভাবিক ভঙ্গিতে বলছে। আলম কথা ঘোরাবার জন্য বলল, কাল কি হয়েছে শুনতে চান? না, শুনতে চাই না। যুদ্ধ আমার ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। রাত্রি খাটে আলমের মতো পা ঝুলিয়ে বসল। মিষ্টি একটা গন্ধ বাতাসে ভাসছে। সৌরভ কি মানুষের মনে বিষাদ জাগিয়ে তোলে? তোলে বোধহয়। আলমের কেমন জানি মন খারাপ হয়ে যাচ্ছে। রাত্রি বলল, আপনি নাকি আজ চলে যাচ্ছেন? হ্যাঁ। কখন যাচ্ছেন? বিকেলে। আপনি কি ঢাকাতেই থাকবেন, না চলে যাবেন অন্য কোথাও? ঢাকাতেই থাকব। আর আসবেন না আমাদের এখানে? আসবো না কেন, আসবো। আমার মনে হচ্ছে আপনি আর আসবেন না। এরকম মনে হচ্ছে কেন? কেউ কথা রাখে না। রাত্রি হঠাৎ উঠে চলে গেল, কারণ তার চোখে জল ভরে আসছে। এই জল একান্তই নিজের, লুকিয়ে রাখার জিনিস। সে চলে গেল তার নিজের ঘরে। অপালা সেখানে বসে আছে, তার হাতে একটা গল্পের বই। সে বই নামিয়ে বলল, কাঁদছো কেন আপা? মাথা ধরেছে। অপালা চোখ নামিয়ে নিল বইয়ে। সে নিজেও কাঁদছে, কারণ এই মুহূর্তে সে খুবই দুঃখের একটা ব্যাপার পড়ছে। নায়িকা সিঁড়ি থেকে পিছলে পড়েছে এবং চোখে কিছু দেখতে পাচ্ছে না। সে আর্তস্বরে চিৎকার করছে, অরুণ, অরুণ। অরুণ সে ডাক শুনেও নির্বিকার ভঙ্গিতে নেমে যাচ্ছে। সুরমা নাস্তা টেবিলে দিয়ে আলমকে ডাকতে এলেন। আলম জুতো পরছে। কোথাও বেরোচ্ছ? জি। কখন ফিরবে? বিকেলে এসে বিদায় নিয়ে যাব। সুরমা একবার ভাবলেন, বলেন, মাঝে মাঝে এসো। কিন্তু বলতে পারলেন না। যেসব কথা আমরা বলতে চাই তার বেশিরভাগই বলতে পারি না। নাস্তা খেতে এসো বাবা। আসছি। মতিন সাহেব ঢাকা রেডিও খুলে বসেছেন। বাচ্চাদের একটি অনুষ্ঠান হচ্ছে। কিচিরমিচির করছে একদল বাচ্চা। আপা, আমি একটা ছড়া বলবো। আমার নাম রুমানা। ময়না ময়না কোনো কথা কয় না। বাহ বাহ, বেশ হয়েছে। এবার তুমি এসো, পরিষ্কার করে নাম বলো। আপা, আমার নাম সুমন। আমি একটা গান গাইব। রচনা বিদ্রোহী কবি নজরুল। কাবেরী নদী জলে কে গো বালিকা। চমৎকার হয়েছে, এবার তুমি এসো। মতিন সাহেব বিড়বিড় করে বললেন, এদের ধরে চাপকানো উচিত। এ সময় গান গাচ্ছে, ছড়া বলছে, কত বড় স্পর্ধা। সুরমা এসে বলেন, নাস্তা দেওয়া হয়েছে, খেতে এসো। মতিন সাহেব শিশুর মতো রেগে গেলেন। যাও, আমি খাবো না কিছু। যত ইডিয়েটের দল গান গাইছে, ছড়া বলছে, চট দিয়ে দাঁত ফেলে দিতে হয়। শরীফ সাহেব আলমকে দেখে মোটেই অবাক হলেন না। তার ভঙ্গি দেখে মনে হলো তিনি যেন মনে মনে তার জন্যই অপেক্ষা করছিলেন। মামা, কি খবর তোমার? ভালো। তুই এখনো বেঁচে আছিস? আছি। কাল রাতে স্বপ্ন দেখলাম গুলি খেয়েছিস। তখনই বুঝলাম তুই ভালোই আছিস। আমার স্বপ্ন সবসময় উল্টো হয়। শরীফ সাহেব কোমরের লুঙ্গি আট করতে করতে উঠে দাঁড়ালেন। 9টা বাজে। অফিসে যাবার জন্য তৈরি হতে হয়, কিন্তু কেন জানি অফিসে যেতে ইচ্ছে করছে না। লুঙ্গি বদলে প্যান্ট পরতে হবে ভাবতেই খারাপ লাগছে। চা খাবি? না। কফি? কফি খাবি? একটা ইনস্ট্যান্ট কফি কিনেছি। চা বানানোর মহা হাঙ্গামা। কাজের ছেলেটা আমার একটা সুটকেস নিয়ে পালিয়ে গেছে।
বলতে বলতে তার হাসি পেয়ে গেল, কারণ সুটকেসটিতে কিছু পুরনো ম্যাগাজিন ছাড়া কিছুই ছিল না। ছাত্র জীবনে কিছু গল্প কবিতা লিখতেন, তার কয়েকটি ছাপাও হয়েছিল। সুটকেস বোঝাই সেসব ম্যাগাজিন। হাসছো কেন? ব্যাটা খুব ঠক খেয়েছে, সুটকেস খুলে হাউমাউ করে কাঁদবে। আলমের মনে হলো তার মামার হাসির ভঙ্গিটি কেমন যেন অস্বাভাবিক। সুস্থ মানুষের হাসি না, অসুস্থ মানুষের হাসি। আলম, বলো। তোর চিঠি তোর মাকে পৌঁছে দিয়েছি। মা ভালো আছেন? জানি না। জানো না মানে? দেশের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ভালো করেছো। ভাবছি নিজেও চলে যাব, রাতে ঘুম হয় না। যাও, চলে যাও। কিন্তু ওরা খুঁজে বের করে ফেলবে। ফখরুদ্দিন সাহেব পালিয়ে গিয়েছিলেন, মানিকগঞ্জে তার শ্বশুর বাড়ি থেকে তাকে ধরে নিয়ে এসেছে। এখন বোধহয় মেরেই ফেলেছে। খাবি তুই কফি? দাও। ফার্মগেটের অপারেশনে তুই ছিলি? ভালোই দেখিয়েছিস। আলম হাসল, হাসি মুখে বলল, তোমার সামনে সিগারেট খেলে তুমি রাগ করবে? খেতে ইচ্ছে হলে খা, লায়ক হয়ে গেছিস, এখন তো খাবি। কফি ভালো হলো না, অতিরিক্ত কড়া হয়ে গেল। হালকা করার জন্য দুধ এবং গরম পানি মেশানোর পর তার স্বাদ হলো আরো কুৎসিত। শরীফ সাহেব মুখ বিকৃত করে বললেন, পেচ্ছাবের মতো লাগছে, ফেলে দে, আবার বানাবো। আর বানাতে হবে না। মামা, একটা কথা শোনো। বল, শুনছি। আমি যদি তোমার এখানে থাকি কদিন, তোমার অসুবিধা হবে? না। আগে যেখানে ছিলি সেখানে কি অবস্থা? জানাজানি হয়ে গেছে? তা না, ভদ্রমহিলা একটু ভয় পাচ্ছেন। তাছাড়া আমি বলেছিলাম 1 সপ্তাহ থাকবো, 1 সপ্তাহ হয়ে গেছে। কখন আসবি? বিকেলে। আমাকে একটা চাবি দাও। শরীফ সাহেব চাবি বের করে দিলেন এবং দ্রুত কাপড় পরতে শুরু করলেন। আলম এখানে থাকলে অফিস মিস করা উচিত হবে না। আলম, বলো মামা। একটা সাকসেসফুল অপারেশনের পর ওভার কনফিডেন্ট হবার একটা সম্ভাবনা থাকে। খুব সাবধান। এরা এখন পাগলা কুত্তার মতো, দারুণ সতর্ক। পাগলা কুত্তারা খুব সতর্ক হয়, জানিস তো? আমরাও সতর্ক। স্বপ্ন দেখে মনটা একটু হয়ে গেল। যদিও জানি আমার স্বপ্ন সবসময় উল্টো হয়। প্রমোশন পাওয়ার একটা স্বপ্ন দেখলাম একবার, হয়ে গেল ডিমোশন। অফিসার অন স্পেশাল ডিউটি বানিয়ে বেইজ্জত করলো। শরীফ সাহেব আবার হাসতে শুরু করলেন, অন্যরকম হাসি, অসুস্থ মানুষের হাসি। বুঝলি আলম, এই যুদ্ধ দীর্ঘদিন চলবে, মেবি ফর ইয়ার্স। চায়না কেমন চুপ মেরে আছে দেখছিস না? অন্য দেশগুলো চুপ করে আছে, আমি মাইন্ড করছি না, কিন্তু চায়না পাকিস্তান সমর্থন করবে কেন? হোয়াই? মানুষের জন্য মমতা নেই চায়নার, এটা ভাবতেই মনটা খারাপ হয়ে যায়। হোয়াই চায়না? হোয়াই? অফিসে যাবে না মামা? না, ইচ্ছে করছে না, শুয়ে থাকবো। সিক রিপোর্ট করব। আসলেই সিক লাগছে। দেখ তো কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা। জ্বর নেই। না থাকলেও হবে। জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, ডায়রিয়া হবে। শরীফ সাহেব শব্দ করে হাসতে লাগলেন, গা দুলিয়ে হাসি। ঝিকাতলার একটা বাসায় সবাই একত্র হয়েছে। রহমানও আছে। সে এখন মোটামুটি সুস্থ। জ্বর নেমে গেছে। দাড়ি গোফ কামানোয় তাকে বালক বালক লাগছে। পরবর্তী অপারেশন নিয়ে কথাবার্তা হচ্ছে। নতুন মানুষের ভেতর মিনহাজ উদ্দিনকে দেখা যাচ্ছে। তার কাছ থেকেই জানা গেল আরো কিছু ছোট ছোট গ্রুপ শহরে ঢুকেছে। এরা পাওয়ার স্টেশন নষ্ট করতে চেষ্টা করছে। ট্রান্সফরমার উড়িয়ে দেওয়ার কাজটা বাইরে থেকে বোমা মেরে করা যাবে না, সাহায্য আসতে হবে ভেতর থেকে। প্লাস্টিক এক্সপ্লোসিভ লাগিয়ে বিস্ফোরণ ঘটাতে হবে। সাহায্য করতে সবাই আগ্রহী, কিন্তু সবাইকে দিয়ে এই কাজ হবে না। ঠিক লোকটিকে বেছে নিতে হবে, সাহসী এবং বুদ্ধিমান একজন মানুষ। মুশকিল হচ্ছে এই দুটি জিনিস খুব কম সময়ে একত্রে পাওয়া যায়। সাধারণত সাহসী লোকদের বুদ্ধি কম হয়। মিনহাজ সাহেব বললেন, আলম সাহেব,
আপনারা যা করছেন এটা হচ্ছে হিরোইজম। ঠিক এই মুহূর্তে আমাদের বীরত্বের দরকার নেই। আমরা এখন চাই ওদের বিরক্ত করতে, বোমা ফাটিয়ে, গ্রেনেড ফাটিয়ে নার্ভাস করে ফেলতে। বুঝতে পারছেন? পারছি। কথাগুলো কিন্তু আমার না, কমান্ড কাউন্সিলের। তাও জানি। এমন সব জায়গায় যান যেখানে মিলিটারি নেই, সরাসরি সংঘর্ষের সম্ভাবনা নেই। যেমন ধরুন পেট্রোল পাম্প উড়িয়ে দিন, দর্শনীয় ব্যাপার হবে। আলম হাই তুলল। মিনহাজ সাহেব একজন বিরক্তিকর মানুষ, কথা বলে মাথার পোকা নড়িয়ে দেন, একই কথা 100 বার বলেন। আলম সাহেব বলুন, শুনছি। আজ আপনাদের কি প্রোগ্রাম? আছে কিছু, বলুন শুনি। বলার মতো কিছু নেই। মিনহাজ সাহেব মুখ কালো করে ফেললেন। এত অল্পতেই মানুষ এমন আহত হয় কেন? আলম ভেবে পেল না। মিনহাজ সাহেবের অন্য দল, তাদের সঙ্গে এ দলের কাজকর্মের আলোচনার কি তেমন কোনো দরকার আছে? কোনো দরকার নেই। আশফাক তার পিকআপ নিয়ে উপস্থিত হলো 2টোর সময়, তার সঙ্গে সাদেক। আশফাক দাঁত বের করে বলল, নিজের গাড়ি আনলাম, নিজের জিনিস ছাড়া কনফিডেন্স পাওয়া যায় না। আলম বিরক্ত হয়ে বলল, একই গাড়ি নিয়ে দ্বিতীয়বার বের হতে চাই না। সাদেক নির্বিকার ভঙ্গিতে বলল, ঢাকা শহরে এরকম পিকআপ 5000 আছে, তুই ভাজর ভাজর করিস না, উঠে আয়। রোজ একটা করে নতুন গাড়ি পাবো কোথায়? ছোট কাজ চট করে সেরে ফেলবো, সবার যাওয়ার দরকার নেই। গাড়িতে উঠল 3 জন, ড্রাইভারের পাশে আলম, পেছনের সিটে নুরু এবং সাদেক। তারা চলে গেল মগবাজারের একটা পেট্রোল পাম্পে। জায়গাটা খারাপ না, ওয়্যারলেস স্টেশনের কাছে। ঠিকমতো বিস্ফোরণ ঘটাতে পারলে পাকিস্তানিদের বড় ধরনের একটা চমক দেওয়া যাবে। সবাই বসে রইল পিকআপে। লম্বা লম্বা পা ফেলে নেমে গেল সাদেক, যেতে যেতে শীষ দিচ্ছে। কাচের ঘরের ভেতর যে গোল গোল লোকটি বসেছিল তাকে হাসি মুখে বলল, মন দিয়ে শোনেন আমি কি বলছি। আমরা আপনার এই পেট্রোল পাম্পটা উড়িয়ে দেব, আপনি লোকজন নিয়ে সরে পড়ুন, কুইক। লোকটি চোখের পাতা পর্যন্ত ফেলতে ভুলে গেল, তাকিয়ে রইল মাছের মতো। সাদেক বলল, আমার কথা বুঝতে পারছেন তো? জি পারছি। তাহলে দেরি করছেন কেন? আপনারা মুক্তিবাহিনী? হ্যাঁ। লোকটি হাসির মতো ফ্যাসফ্যাসে গলায় ডাকতে লাগলো, হিসামুদ্দিন, হিসামুদ্দিন, ও হিসামুদ্দিন। বিস্ফোরণ হলো ভয়াবহ। বিশাল আগুন দাউ দাউ করে আকাশে স্পর্শ করল। বিকট শব্দ হতে থাকলো, কুণ্ডলি পাকিয়ে উঠছে কালো ধোঁয়া। অসংখ্য লোকজন ছোটাছুটি করছে, চিৎকার, হইচই, হিস হিস শব্দ হচ্ছে। ভয়াবহ ব্যাপার। আশফাকের পিকআপ ছুটে চলছে। নুরু ফিসফিস করে বলল, পেট্রোল পাম্পে গ্রেনেড না ছড়াই ভালো, এই অবস্থা হবে কে জানতো। ঘন্টা বাজিয়ে চারিদিক থেকে ফায়ার ব্রিগেড আসছে। বিস্ফোরণে যারা ভয় পায়নি তারা এবার ভয় পাবে। ফায়ার ব্রিগেডের ঘন্টা অতি সাহসী মানুষের মনেও আতঙ্ক ধরিয়ে দেয়। আলম হঠাৎ লক্ষ্য করল পেছন থেকে দৈত্যাকৃতি একটা ট্রাক ছুটে আসছে, অনুসন্ধানী ট্রাক। বিস্ফোরণের রহস্য সন্ধান করতে নিশ্চয়ই। ট্রাকের মাথায় 2টি মেশিন গান নিয়ে দাঁড়িয়ে আছেন 2 জন গানার। এরা কি তাদের পিকআপ থামাবে এবং বলবে, তোমরা কারা, কোথায় যাচ্ছ, বের হয়ে এসো, হাত মাথার উপর তোলো। শেষ হলো আজকের পর্ব। শুনছিলেন হুমায়ুন আহমেদের রচিত উপন্যাস আগুনের পরশমণি। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পনাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন।